স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতির 5B শুরু করেছি। তো একটি পাঠ আমাদের শেষ হয়ে গেছে। গত পাঠে আমরা এই 5B এর ব্যবহৃত সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা তিনটি বিশেষ সূত্র পেয়েছি। সেটা ছিল 1 - x পাওয়ার -1, 1 + x পাওয়ার -1 এবং 1 - x পাওয়ার -2। আর বাকি যে সূত্র সেটা আমরা 5A তেও ব্যবহার করেছি। তবে এই যে তিনটে সূত্র আমি বললাম, এই তিনটে সূত্র ব্যবহার করলে তুমি যে কোনো প্রবলেম আসলে দ্রুত সলভ করতে পারবা। তো তোমাদেরকে আসলে সবসময় প্রবলেম সলভ করা শিখার পাশাপাশি তোমাকে টাইমিং এর বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ তোমাকে কিন্তু সময় বেঁধে দেবে। তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমার কাজকে সম্পাদন করতে হবে। এখন তুমি যদি প্রবলেম সলভ করার সময় অতিরিক্ত সময় নিয়ে নাও, তাহলে কি তুমি কিন্তু পুরো মার্কের আনসার কিন্তু করতে পারবে না এমসিকিউতে এবং অ্যাডমিশন টেস্টে। তো এই কারণে তোমাকে এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে কিন্তু কিছু শর্টকাট মেথড শিখতে হবে। তার জন্য হচ্ছে এই সূত্রগুলা। তো আশা করি তোমরা প্রথম পার্ট ভালোভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো আশা করি আজকের পার্টটাও তোমাদের খুবই উপভোগ্য হবে। তো চলো আমরা শুরু করি আজকের পার্ট। আমরা যে অধ্যায়টা পড়তেছি তার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এবং এখন আমরা করতেছি 5B। এটা হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের একটা পরিচ্ছেদ। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় অনেকেই জিজ্ঞাসা করা হয় যে তোমার গণিত বইতে কয়টা অধ্যায় আছে। স্টুডেন্টরা বলতে পারে না। তোমরা কিন্তু এটা মুখস্থ রাখবা, সারা জীবন কিন্তু এটা মনে রাখতে হবে। এই যে তুমি ইন্টারমিডিয়েট পড়তেছো 2 বছর ধরে, সারা জীবন তোমাকে কিন্তু এই ইন্টারমিডিয়েটের স্মৃতি বহন করতে হবে। তোমাকে হয়তো তখন জিজ্ঞাসা করবে কেউ যে তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়তে তখন সোমানী কলেজের প্রিন্সিপাল কে ছিলেন, যে তুমি বলতে পারলে না। এটা আসলে একটা ডিসক্রেডিট স্টুডেন্টদের জন্য। তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা জিজ্ঞাসা করলো যে সেকেন্ড পেপারে কয়টা অধ্যায় আছে, দ্বিপদী বিস্তৃতি কততম অধ্যায় বা দশম অধ্যায়ের নাম কি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালোভাবে শিখতে হবে। তো আমরা যে অধ্যায়টা করতেছি তার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এটার দুটো পরিচ্ছেদ আমরা ইতিপূর্বে 5A শেষ করে ফেলেছি, এবং অলরেডি আমরা 5Bও শুরু করে দিয়েছি এবং তার একটি পার্ট শেষ। যে চলো আজকে দ্বিতীয় পার্ট দেখি। এতএরই বিস্তৃতিতে সাধারণ পদটি সরলতম আকারে প্রকাশ করো এবং এর সাহায্যে প্রথম তিনটি পদ নির্ণয় করো। দেখো, এই যে রাশিটা আমরা দেখতেছি এটা একটা দ্বিপদী রাশি। দেখো, এটা একটা দ্বিপদী রাশি। এর বিস্তৃতিতে আমরা কি করব? সাধারণ পদটিকে সরলতম আকারে প্রকাশ করবো, অর্থাৎ যতটুকু সরল করা যায়। মনে রাখবা, আমরা সাধারণ পদ বের করবো এবং সাধারণ পদকে যতটুকু সরল করা যায়, এই জায়গায় আসলে মূল সমস্যা। সরল কিন্তু আসলে সরল না। তোমরা প্রাইমারি স্কুলে থাকতে সরল অঙ্ক পাইছো কিনা আমি জানি না, তবে আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন সরল অঙ্ক ছিল সবার জন্য একটা ভীতিকর জিনিস। মানে সরল অঙ্কের মধ্যে বড় অঙ্ক কিন্তু বইটা দ্বিতীয়টা ছিল না। এত বড় বড় সরল অঙ্ক যে তার নাম কিভাবে সরল হয় এবং কে দিছে তার নাম সরল, এটা আমরা যদি তাকে পাইতাম তাকে কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতাম, এবং তাকে কিন্তু আমরা অন্তত 1 ডজন লেবু সাবাইয়া সাবাইয়া খাইতে দিতাম, যে সে কিভাবে আমাদেরকে এত সরল বলল এই অঙ্কগুলাকে। তো এই অঙ্কটা তোমরা খেয়াল করো, এই যে এত এর বিস্তৃতিতে সাধারণ পদটি সরলতম আকারে প্রকাশ করো, এটি হচ্ছে মূল সমস্যা। তোমরা নিজেরাই বুঝতে পারবা সাধারণ পদ বের করা একবারে সহজ, কিন্তু তাকে সরলতম আকারে প্রকাশ করা এত সরল নয়। তবে ভয় পাইবা না তোমরা, আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি তোমাদেরকে পথ দেখাবো। আমি তোমাদেরকে পথ দেখাবো, সেই পথ থেকে কাঁটা সরিয়ে তোমাদেরকে পথে হাঁটতে হবে। মনে রাখবা, তুমি যদি কাঁটা সরানো না শিখো তাহলে তুমি কিন্তু আর নতুন কোনো পথে কখনোই হাঁটতে পারবে না। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। এই এটাকে আমরা এটার মধ্যে বানাবো। দেখো, তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসটাকে আমরা সবসময় দ্বিতীয় পদের সাথে রাখবো। দেখো, ভেঙে ফেললাম। তো এখন কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি হবে? দেখো, ওয়ানের জায়গায় ওয়ান মিলে গেছে। এরপরে দেখো, এই এক্স এর জায়গায় হচ্ছে আমার -x,
এরপরে n এর জায়গায় হচ্ছে -3। এবার আমরা সাধারণ পদ বের করি। দেখো এটি হচ্ছে সাধারণ পদের সূত্র। তোমাদেরকে আগে বলেছি যে এটি হচ্ছে সাধারণ পদ। আমরা কিন্তু 5 এতে সাধারণ পদ ব্যবহার করতাম NCR a পাওয়ার n মাইনাস r x পাওয়ার r, কিন্তু আমরা এখানে NCR ব্যবহার করব না। মনে রাখবে এটি কিন্তু NCR, কিন্তু আমরা এখানে NCR লিখতে পারবো না। আমরা কিন্তু NCR কারণ ঋণাত্মক সংখ্যার কম্বিনেশন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবে না, এটা হাতে কলমে করতে হবে। এই কারণে আমরা NCR ব্যবহার না করে সরাসরি তার এই ফর্মুলাটা ব্যবহার করি। ঠিক আছে, মনে রাখতে হবে এটি কিন্তু NCR। তো দেখো এটি হচ্ছে সাধারণ পদ। তাহলে প্রদত্ত রাশির বেশি যে সাধারণ পদ, এবং সাধারণ পদকে আমরা সবসময় আদর করে r+1তম পদ বলবো, তবে আর অন্য কিছু বলা যাবে না আদর করে। তাহলে মনে রাখতে হবে সাধারণ এই প্রদত্ত রাশির বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে কি r+1তম পদ, এবং এটি হচ্ছে r+1তম পদ। মনে রাখবা এটি হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটি হচ্ছে r+1তম পদ। এখন দেখো এই যে n, এখানে কি কি আছে, এখানে n আছে, আর আছে, এক্স আছে। তো দেখো এবার কম্পেয়ার করো তুমি। এই যে দেখো এইটা হচ্ছে আমার এক্স, দেখো এইটাই হচ্ছে আমার এক্স। এই যে তুমি এক্স দেখতেছো, এটি হচ্ছে আমার এক্স। এরপরে তুমি যে এন দেখতেছো, এটি হচ্ছে আমার এন। দেখো এই -3 হচ্ছে আমার এন। তুমি এই যে দেখো এটির সাথে কম্পেয়ার করো, তুমি সবসময় এই রাশির সাথে কম্পেয়ার করবে। যতগুলো অঙ্ক করবে এই চ্যাপ্টারে প্রত্যেকটা রাশিকে তুমি এটার সাথে কম্পেয়ার করবা, 1 + x পাওয়ার n। তাহলে দেখো এক্স, এক্স এর জায়গা হচ্ছে -x, আর এই এন, এই এন এর জায়গা হচ্ছে -3। তাহলে এগুলো বসে দাও, দিলাম বসে। দেখো কত সহজ, টুড়ি মেরে ছুড়ে দেয়। দেখো সাধারণ পদ আমাদের বের হয়ে গেছে, কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সরলতম আকারে প্রকাশ করা। এখন যদি আমাদেরকে শুধু বলতো যে সাধারণ পদটি বের করো, তো আমরা এটা দিয়ে বলতাম যে ধরেন আপনার সাধারণ পদ আমরা বের করে দিলাম আপনাকে। কিন্তু এখন তো আমরা আর এটা বলতে পারবো না, আমাদেরকে বেঁধে দিছে, আমাদেরকে বলে দিছে সরলতম আকারে প্রকাশ করা। সরল মানে এমন সরল করতে বোঝে এর থেকে আর সরল দুনিয়ায় কেউ করতে পারবে না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোথাও তুমি এই ফর্মুলা নিয়ে এই প্রবলেমে অর্থাৎ তোমার আকারটা নিয়ে গেলে ওই আকারকে আর কেউ সরল করতে পারবে না, তুমি এমন ভাবে সরল করে দিবা। তো চলো আমরা এটারে সরল করা শুরু করি। তাহলে এই জিনিসটা আবার দেখো, যে এই যে এন, দেখো এন এর জায়গায় -3, এরপরে দেখো এন এর জায়গায় -3, এরপরে দেখো এক্স, এক্স এর জায়গায় হচ্ছে -x, এবং দেখো এই যে আর, আর এর জায়গায় হচ্ছে -3। ব্যাস হয়ে গেল, তুমি কম্পেয়ার করো এটার সাথে। n, n-1, n-2, n-r+1। এরপরে দেখো এক্স পাওয়ার আর, এক্স মানে হচ্ছে আমার -x। এবার দেখো এখানে -3, এখানে -4, এখানে -5, আর এখানে কত মাইনাস আর -2, এখানে আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে দেখো ভেঙে ফেলছি, এখানে ভেঙে ফেলছি। -1 মাইনাসকে আমরা -1 হিসেবে কল্পনা করলাম, আর এক্স পাওয়ার আর দেখো, তাহলে -1 পাওয়ার আর এক্স পাওয়ার আর। মনে রাখবো মাইনাসকে আমরা আসলে 5 তো আমরা প্রায় ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু মাইনাসকে -1 হিসেবেই রাখছি, কারণ ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা আগেই ভেঙে রাখছি, যেন পরবর্তীতে এরকম কাউকে পাইলে তাকে তার সাথে ক্যালকুলেশন করে দেওয়া যায়। এই কারণে এটা ভেঙে ফেলছি আমরা, একসাথে রাখলেও আসলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন তোমরা দেখো চমৎকার একটা বিষয়, যেটা এই ধরনের কনসেপ্ট কিন্তু আমরা 5 পাইছি। এই জিনিসটা কিন্তু বোঝার বিষয়, এই জিনিসগুলা, এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, দেখো এখানে একটা মাইনাস আছে। খেয়াল করো, তুমি এখানে দুইটা মাইনাস কল্পনা করতে পারো না, এখানে চিন্তা করবো মাইনাস একটা, অর্থাৎ এখানে একটা রাশি। তুমি দেখো এখানে রাশি কটা, একটা, তাহলে তার আগে একটা মাইনাস আছে, অর্থাৎ তুমি এখান থেকে মাইনাস কমন নিলে r+2 হয়ে যাবো। তাহলে একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, এখানে একটা মাইনাস। তাহলে দেখো প্রত্যেকটা পদে একটা করে মাইনাস আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে কয়টা মাইনাস আছে, তোমাদের অনেকেই বলে ফেলে যে এখানে 4টা মাইনাস আছে। আসলে এখানে 4টা মাইনাস না, এখানে আর সংখ্যক মাইনাস আছে, কারণ এটা r+1তম পদ। এটা কততম পদ? r+1তম পদ। এই জন্য এখানে আর সংখ্যক মাইনাস আছে। মনে রাখবে এখানে কতগুলো মাইনাস আছে, এখানে আর সংখ্যক মাইনাস আছে। দেখো এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই যে ডট ডট দেখছো, এই ডট ডটের ভিতরেই কিন্তু ওই মাইনাসগুলো লুকিয়ে আছে। তাহলে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, এভাবে চলতে 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 সর্বশেষ মাইনাস হলো এখানে। তাহলে এই যে এই যে টার্মসটা তোমরা দেখতেছো, এই টার্মসে আর সংখ্যক মাইনাস আছে। তো এখান থেকে এখন আমরা মাইনাস কিভাবে আসলে লিখবো? মাইনাসকে আমরা সবসময় -1 হিসেবে লিখি, মাইনাসকে আমরা সবসময় কিন্তু -1 হিসেবে লিখি। তাহলে দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম। তাহলে টোটাল কয়টা মাইনাস হবে? -1 পাওয়ার আর। আর দেখো এখানে কি থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, r+2 থাকে, আর ফ্যাক্টরি থাকে। তোমরা এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে।
তুমি যদি 3টে মাইনাস নাও তাহলে -1 কিউব, তুমি যদি 4টা মাইনাস নাও তাহলে -1 পাওয়ার 4, তুমি যদি 5টা মাইনাস কমন নাও তাহলে -1 পাওয়ার 5, তুমি যদি r সংখ্যক মাইনাস কমন নাও তাহলে -1 পাওয়ার r। এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা একটা বিষয় দেখবো এখন, এই যে তাহলে দেখো এখান থেকে আমরা r সংখ্যক মাইনাস কমন নিয়েছি, এই জন্য কি হয়েছে -1 পাওয়ার r হয়েছে। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এইটা ভুলে গেলেই মার্ডার। দেখো তোমরা এই জায়গাটা দেখো, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে কি হবে -1 হোল স্কোয়ার। ঠিক একইভাবে দেখো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে এখান থেকে যদি আমরা 3টে মাইনাস কমন নিই তাহলে -1 কিউব এভাবে লিখবো। দেখো এখানে 4টা মাইনাস আছে, 4টা মাইনাস কমন দিলে -1 পাওয়ার 4। তাহলে তোমাকে কিন্তু এই বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, 4টা মাইনাস কমন দিলে -1 পাওয়ার 4। তাহলে তুমি যদি r সংখ্যক মাইনাস কমন নাও তাহলে কি হবে -1 পাওয়ার r। তুমি এটা শুধু চিন্তা করো, তুমি 2টা 2 যদি কমন নাও তাকে লেখো 2 স্কয়ার, 3টে 2 কমন নিলে 2 কিউব, 4টা 2 কমন নিলে 2 পাওয়ার 4, তাহলে তুমি 4টা মাইনাস কমন দিলে -1 পাওয়ার 4ই হবে। তাহলে r সংখ্যক মাইনাস কমন নিলে -1 পাওয়ার r হবে। এই লাইন থেকে এই লাইন কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো সরল কিন্তু আমরা আস্তে আস্তে করে ফেলতেছি, দেখো এখানে সবার কাছে মাইনাস ছিল, এখানে দেখো কারো কাছে মাইনাস নাই, দেখো আস্তে আস্তে সে কিন্তু কি হয়ে যাচ্ছে আর একটু সিম্পল হয়ে যাচ্ছে। এখানে তার ভিতরে অনেক কুটিলতা অনেক জটিলতা আছে, কিন্তু আস্তে আস্তে তার জটিলতা আমরা কাটিয়ে চলতেছি। তো দেখো এবার এখানে দেখো 3 আছে 4 আছে 5 আছে, কি নাই 1 আর 2 নাই। এখানে দেখো 1 আর 2 নাই, তো আমরা কি করলাম উপরে নিচে 1 2 দিয়ে গুণ করছি, ভালো করে খেয়াল করো তোমরা। এখানে দেখো 3 আছে 4 আছে 5 আছে, এভাবে কত পর্যন্ত আর প্লাস 2 পর্যন্ত। তো দেখো এখানে কি ছিল না, দেখো 1 নাই আর 2 নাই, 1 নাই আর 2 নাই, দেখো আমরা 1 আর 2 দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছি। এরপরে দেখো -1 পাওয়ার আর -1 পাওয়ার আর, এই দুটো গুণ করলে কিন্তু 1, এই দুটো গুণ করলে 1, এটা আমরা ভেঙে দেখাবো একটু পরে। দেখো হরলবকে আমরা 1.2 দ্বারা গুণ করছি, 1.2, অর্থাৎ আমরা চাইলে শুধু 2 দিয়ে গুণ করতে পারতাম, কিন্তু আমরা একটা সিরিজ মিলাবো 1 2 3 4 5, আমরা এই সিরিজটা মিলানোর জন্য কি লিখছি আমরা এখানে 1.2 দ্বারা হরলবকে গুণ করছি। মনে রেখে উপরে গুণ উপরে বসালে নিচেও দিতে হবে, উপরে কোনো কিছু দিলে নিচেও কোনো কিছু দিতে হবে। আর এখানে দেখো এই যে এটুকু এটুকু ক্যালকুলেশন করলে কিন্তু 1 হবে। দেখো এই যে এখানে দেখো -1 পাওয়ার আর -1 পাওয়ার আর, তাহলে আমরা একসাথে কি লিখতে পারি -1 ইন্টু -1 পাওয়ার আর, তো -7 আছে কি প্লাস, তাহলে 1 পাওয়ার আর 1 পাওয়ার মানে কি 1 পাওয়ার আর মানে কি 1। দেখো তো 1 তো না লিখলো, চলো তাহলে দেখো এই দুটো গুণ করলে কি হবে, এই দুটো গুণ করলে 1 হবে। মনে রাখবে এই দুটো গুণ করলে 1 হবে, এই দুটো গুণ করলে কি হবে 1 হবে, তাহলে x পাওয়ার আর বসাই দিয়েছি। আর এখানে দেখো 1 আর 2 ছিল না, এই কারণে আমরা উপরে 1 আর এই যে মাঝখানে 2 বসাইছি, ঠিক একইভাবে নিচেও 1 2 বসাই দিয়েছি। এবার আসো 1 থেকে শুরু করে r+2 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে কি লেখা যায় r+2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। চমৎকার। আর 2 আর 1 গুণ করলে 2। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে 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 r+2 পর্যন্ত, তাহলে এটাকে কি লেখা যাবে r+2 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা কই থেকে আসছে, তুমি এটা দেখো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে তুমি কি লিখতে পারো আদর করে 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে তুমি আদর করে কি লিখতে পারো 4 ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে n ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে দেখো 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি লিখি n ফ্যাক্টোরিয়াল লিখি। ঠিক একইভাবে দেখো এই যে 1 থেকে দেখো n-1 n-2 n-3 3 2 1, এভাবে এটাকে লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার তুমি বলো তো, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি। দেখো এই যে এটাকে যদি n ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এটাকে যদি n ফ্যাক্টোরিয়াল লেখা যায়, এগুলাকে যদি 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাহলে এগুলাকে কি লেখা যায় বাপু বলো তো তুমি r+2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা কি লিখবো r+2 ফ্যাক্টোরিয়াল। ভালো করে কিন্তু মনে রাখতে হবে বিষয়টা। 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করতে পারি। যেমন 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলি। 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা n ফ্যাক্টোরিয়াল বলি। তাহলে 1 থেকে শুরু করে r+2 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি বলি r+2 ফ্যাক্টোরিয়াল বলি। দেখো আস্তে আস্তে কিন্তু সরল হয়ে যাচ্ছে। দেখো এই লাইন থেকে এই লাইন কত কিউট। এই যে এই সূত্রের আলোকে কিন্তু কাজটা করছি আমরা, মনে রাখবো আমরা কিন্তু এই সূত্রের আলোকে কিন্তু এই কাজটা করছি। 1 থেকে শুরু করে n পর্যন্ত, মাঝখানে কিন্তু কোনো ব্রেক থাকতে পারবে না যদি একটা পদ না থাকে। যে ধরো এই পদটা নাই তাহলে কিন্তু হবে না, এই পদ নাই, ধরো এই পদ নাই, এই পদ আছে আর এই পদ আছে, তাহলে কিন্তু হবে না। একবারে সিরিয়ালে সব থাকতে হবে, প্রত্যেকটা সংখ্যা থাকবে। যেমন মাঝখানে 3 নাই তাহলে কিন্তু তাকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো না। মাঝখানে ধরো 2 নেই তাহলে আমরা কিন্তু তাকে 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো না। সিরিয়ালে সব থাকতে হবে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবাই থাকতে হবে। তো
এবার আসো আরো সরল হবে এটা, তুমি চিন্তা করতে পারো না এটা কতটুকু সরল হবে। দেখো r+2 ফ্যাক্টোরিয়াল সমান, এখন আমরা লিখছি r+2 মাইনাস 1 r+2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা কিভাবে করছি দেখো, এটা করছি এই সূত্র অনুযায়ী। দেখো n ফ্যাক্টোরিয়াল সমান কত, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা 5 এই সূত্রের ব্যবহার অনেকবার দেখছি। কোনো মানে সমজাতীয় দুটি রাশির ভিতরে, বড় রাশির ভিতরে এই সূত্রটা প্রয়োগ করে। সমজাতীয় দুটি রাশির মধ্যে দেখো এখানে r+2 আছে আর নিচে r আছে, তুমি খেয়াল করো উপর হচ্ছে কি r+2 ফ্যাক্টোরিয়াল আর নিচে কি r ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা বড়। তাহলে এইটাকে ছোট করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। দেখো n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে দেখো আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, অর্থাৎ 2 লিখতে পারি, 3 লিখতে পারি, 4 লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি, যতটুকু দরকার ততটুকু লিখবো। আমরা 5 শুধুমাত্র এইটা প্রয়োগ করছিলাম, আমরা প্রায় 5 একবার বিয়োগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যেতাম, কিন্তু এখানে দেখো আমরা দুইবার বিয়োগ করছি। দেখো n ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ শেষে তোমাকে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে দেখো r+2 মাইনাস 1 অর্থাৎ একবার বিয়োগ r+2 মাইনাস 2, কারণ কি আমার নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই যে 2 কাটা গেলে এখন কি আসবে, r ফ্যাক্টোরিয়াল আসবে। এই কারণে আমি একই সাথে দুইবার সূত্রটা প্রয়োগ ঘটাইছি, যে আমি অর্থাৎ আমি এই সূত্রটা প্রয়োগ ঘটাইছি, আমি এখানে ঘটাইছি এইটার। অর্থাৎ মনে রাখবা, যদি যদি তোমার এখানে r+3 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে তুমি লিখবে r+3 মাইনাস 1 r+3 মাইনাস 2 r+3 মাইনাস 3। যদি এখানে 3 থাকে তাহলে তোমাকে ওই কাজটাই করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি 3 থাকে তোমাকে 3বার, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নিচের সাথে না মিলে, যতক্ষণ পর্যন্ত আরেকটার সাথে না মিলে, অর্থাৎ সমজাতীয় আরেকটা রাশির সাথে না মিলে, ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়োগ করে দিতে হবে। মনে রাখবে সবই কিন্তু একই জিনিস, সবই সমান। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়ায়, দেখো r+2 r+1 r ফ্যাক্টোরিয়াল, তো r ফ্যাক্টোরিয়াল কাটা গেলে কি থাকে, r+2 r+1/2 x পাওয়ার। দেখো দেখো কত সরল, কত চমৎকার একটা রাশি চলে আসছে। এই রাশি দেখো, এই রাশির বিস্তৃতিতে এটা হচ্ছে কি পদ, এটা হচ্ছে সরলতম পদ, অর্থাৎ এটি হচ্ছে সাধারণ পদ এবং সাধারণ পদের সরলতম আকার। এখন আমরা যেটা করব, এর সাহায্যে প্রথম 3টা পদ বের করব, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করব আমরা। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তবে যে টার্নিং পয়েন্টগুলো আসে, যে এই লাইন থেকে এই লাইন, তারপরে এই লাইন থেকে এই লাইন, তারপরে এই লাইন থেকে এই লাইন, প্রত্যেকটা লাইনে কিন্তু টার্নিং পয়েন্ট, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আনার জন্য 1 2 দিয়ে গুণ করছি, এই লাইন থেকে এই লাইনে আনার জন্য আমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র প্রয়োগ করছি, এরপরে এই লাইন থেকে এই লাইনে আনার জন্য আমরা এই সূত্রের প্রয়োগ করছি। বাস এখানে তো ডাইরেক্ট ক্যালকুলেশন, এটা কাটা। এবার আসো আমরা প্রথম 3টা পদ বের করব। তো দেখো প্রথম পদ এখানে r=0 বসেছি, r কি বসেছি মনে রাখবো, r=0 বসলে প্রথম পদ, তো r=0 বসাবো। দেখো 0 0, তাহলে উপরে থাকে কত 2 আর 1, তাহলে 2 একে 2, 2 দিয়ে কাটা, 2 দিয়ে কাটা গেলে এরপরে x পাওয়ার 0 তার মানে 1। এই দেখো উপরে 2, দেখো 2 দিয়ে কাটা, আর x পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে প্রথম পদ হচ্ছে 1। মনে রাখবো প্রথম পদ বের করতে হলে r=0 বসাইতে হবে, এটা সবসময় মনে রাখবে, কারণ আমাদের সাধারণ পদ হচ্ছে সবসময় r+1 তম পদ। তো এই জন্য r=0 বসালে প্রথম পদ বের হবে। এরপরে দেখো দ্বিতীয় পদ r=1 বসালে দ্বিতীয় পদ, তাহলে r=1 বসাও। দেখো 1 + 1/2, তাহলে কত হয় 1 + 2 মানে 3, আর 1 + 1 মানে 2, তাহলে 3 × 6 6 রে 2 দিয়ে ভাগ করলে 3, আর এখানে 1, তার মানে 3x। দেখো দ্বিতীয় পদ হচ্ছে 3x, তাহলে এই রাশিটাকে বিস্তার করলে প্রথম পদ হবে 1, এই রাশিটাকে বিস্তার করলে দ্বিতীয় পদ হবে 3x। তবে আমাদেরকে বলছি এটা কার সাহায্যে বের করতে, সাধারণ আকারকে সরলতম আকারে প্রকাশ করে তার সাহায্যে, নইলে আমরা এটাকে তো সরাসরি বিস্তার করে দিতে পারি। এবার আসো তৃতীয় পদ বের করতে হলে কি বসাই দিব, 2 বসাই দেবো। দেখো এখানে r=2 বসাইছি, তাহলে 2 + 2 2 + 1/2, তাহলে 2 + 2 মানে 4 আর 2 + 1 মানে 3, তাহলে 3 4 12, 12 রে 2 ভাগ করলে 6, আর জায়গায় 2 জায়গায় 6x²। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এইভাবে চাইলে আমরা চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ সব বের করতে পারি। সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ যার সাথে প্রত্যেকটা পদকেই বের করা যায় ওই রাশির বিস্তারের, অর্থাৎ এই রাশিটাকে বিস্তার করলে যত পদ পাওয়া যাবে প্রত্যেকটা পদকে কিন্তু আমরা এটার সাহায্যে বের করতে পারবো। মনে রাখবো 0 বসালে প্রথম পদ, 1 বসালে দ্বিতীয় পদ, 2 বসালে তৃতীয় পদ বেরোবে। তো এই যে অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা যদি পরীক্ষা আসে তাহলে 4 মার্কের জন্য আসবে। মনে রাখবে এটা যদি পরীক্ষা আসে তাহলে 4 মার্কের জন্য, আর এটা যদি মেরিন অ্যাডমিশনে আসে তাহলে 10 মার্কের জন্য আসবে। মনে রাখবে ভালো করে কিন্তু বিষয়গুলো। তো এই অঙ্কটা কিন্তু ভালোভাবে তোমরা ভিডিওটা দেখবা, এরপর যদি কারো বুঝতে কোনো সমস্যা আমাকে জানাবে। তো আসি এবার আমরা যে প্রবলেমটা সলভ করব। দেখো এই যে প্রশ্নটা দেখো, এখানে মডুলাস অফ এক্স এর মান 8 থেকে ছোট, এক্স এর শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করে, অর্থাৎ এটাকে আমরা বিস্তার করব কোন পদ পর্যন্ত, পঞ্চম পদ পর্যন্ত, এবং এটা প্রমাণ করব ফরে দিয়ে যাইয়া। তো এটা তো দ্বিতীয় অংশটা পরে দেখবো, আগে আমরা এটাকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তার করি। চলো
তো বিস্তার করাটা আমরা জানি, বিস্তার করাটা আমরা হয়তো প্রথম পার্টেই দেখছি। এটার সাথে কম্পেয়ার করো, দেখো এটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখো মাইনাসটাকে দ্বিতীয় পদের সাথে রাখছি, তাহলে দেখো ওয়ানের জায়গায় ওয়ান মিলে গেছে। এরপরে দেখো এক্স এর জায়গায় হচ্ছে -x/8। এরপরে দেখো n এর জায়গায় হচ্ছে হাফ। n এর জায়গায় হাফ। এবার সূত্রটা প্রয়োগ করে দেয়, দেখো পঞ্চম পদ পর্যন্ত বিস্তার হয়ে গেছে, যে 1 2 3 4 5 পঞ্চম পদ পর্যন্ত বিস্তার হয়ে গেছে। এখন আমরা কম্পেয়ার করবো, দেখো এই যে nx, n মানে কত হাফ, x মানে কত -x/8। দেখো এই যে n, এই n মান হচ্ছে আমার হাফ, এরপর দেখো এই x মান হচ্ছে আমার কত -x/8। তাহলে দেখো 1 + nx, তাহলে দেখো এটি হচ্ছে n, এটি হচ্ছে x, তাহলে 1 + nx, 1 + nx। এরপরে দেখো n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, দেখো এটা হচ্ছে আমার n, তাহলে n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। দেখো ভালো করে, এটা হচ্ছে n, এটা হচ্ছে আমার x, তাহলে n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। এরপরে দেখো n ইন্টু n-1 n-2/3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে আমার x। এরপরে দেখো n ইন্টু n-1 n-2 n-3/4 ফ্যাক্টোরিয়াল। মনে রাখবে এখানে যদি 3 হয় তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে 2 হলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে 1 হলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল হবে। যদি ষষ্ঠ পদ বলতো তাহলে আমরা আরো একবার করতাম। এরপরে x⁴, এরপরে প্লাস, এইটুকু না লিখলে চলবে, আমাদের পঞ্চম পদ পর্যন্ত বিস্তার হয়ে গেছে। এর বাড়তি এইটুকু আমরা যদি নাও দিই তাতেও কোনো সমস্যা নাই। দেখো এটি হচ্ছে আমাদের পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি, এটি হচ্ছে মূল্যায়ন। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে একটু মডিফাই করবো, দেখতে অনেক সুন্দর লাগবে। চলো, তাহলে দেখো এটা বসে দিছি, এখানে দেখো ক্যালকুলেশন করলে কত হয়, এই যে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এই হাফ, আর এই যে 2 8 কে আমরা লিখছি 2 কিউব। আমরা চাইলে কিন্তু 8 দুগুণা 16 লিখতে পারতাম, বাট আমরা কিন্তু সেটা করিনি, আমরা লিখছি 2 কিউব। এখন তুমি চাইলে যদি মনে করো যে না তুমি 8 দুগুণা 16 লিখবে, তাতেও কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে আমি এখানে 8 8 লিখছি 2 কিউব, তুমি চাইলে 8 দুগুণা 16 সরাসরি লিখে দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে এখানে দেখো এই হাফ বসে গেছে, হাফ থেকে 1 গেলে এরপরে চাপ, তুমি দেখো ভালো করে ক্যালকুলেশনটা আবার, প্লাসে মাইনাসে মাইনাস, 8 লিখছি 2 কিউব। এরপরে এখানে দেখো এই যে হাফ বসে গেছে, হাফ থেকে 1 গেলে আর হচ্ছে হাফ, এরপরে 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2। আর এখানে দেখো এই যে মাইনাসের উপরে স্কোয়ার, মাইনাসের উপরে স্কোয়ার মানে হচ্ছে এই যে পাওয়ার, কি পাওয়ার হচ্ছে জোড়, তো যদি মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস টু প্লাস প্লাস প্লাস, আর দেখো এক্স স্কোয়ার বসে গেছে, আর 2 এর উপরে 8 মানে 8 8 64, 8 8 64 আমরা লিখতে পারি কত 2 পাওয়ার 6, 64 আমরা লিখতে পারি 2 পাওয়ার 6। মনে রাখবে এই যে স্কোয়ারটা 8 এর উপর আছে, 8 এর উপর 2 মানে 8 2টা, 8 2টা গুণ করলে 64, 64 মানে 2 পাওয়ার 6। আর এই মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস 2টা গুণ করলে প্লাস, এভাবে চিন্তা করতে পারো। অথবা মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় সেক্ষেত্রে প্লাস হবে, এটা কিন্তু 5 এতে আমরা অনেকবার বলছি। এরপর আসে এখানে, দেখো এই হাফ বসে গেছে, তারপরে দেখো এই হাফ থেকে 1 গেলে মাইনাস হাফ, আর হাফ থেকে 2 গেলে -3/2। প্রয়োজন এটা বাইরে ক্যালকুলেশন করে এখানে বসাবে। এরপরে 3 ফ্যাক্টরিয়াল মানে 6, অবশ্যই আমরা এখানে 3 × 2 লিখছি, তুমি চাইলে সরাসরি 6 লিখতে পারো। এরপরে দেখো এই যে মাইনাসের উপরে কিউব মানে মাইনাস হচ্ছে কয়টা, 3টে, অথবা মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয় সেখান থেকে একটা মাইনাসের উৎপন্ন হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এখানে মাইনাস বসেছে। তোমরা খেয়াল করো, প্রশ্ন থাকতে পারে মনে যে এখানে প্লাস, এখানে কিভাবে মাইনাস হয়েছে, এখানে মাইনাসটা কই থেকে আসছে, এখানে মাইনাস আসছে এখান থেকে। এই যে দেখো এই যে মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে কি বিজোড়, তাহলে সেখানে একটা মাইনাস আসছে। এরপরে এক্স কিউব, আর 2 এর উপরে 8 মানে 8 হচ্ছে কয়টা, 3টে, আর 3টের আমরা চাইলে এইভাবে লিখতে পারি, অর্থাৎ একটা 8 লিখতে পারি 2 কিউব, তাহলে 3টে 8 লিখতে পারি 2 পাওয়ার 9। মনে রাখবা 8 কিউব, 8 আমরা লিখতে পারি কত 2 কিউব। খেয়াল করো 8কে আমরা কত লিখছি 2 কিউব, তাহলে আর 3টাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 9। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ক্যালকুলেশন যদি এই চ্যাপ্টার থেকে শিখে না যাও, খুঁটিনাটি এইসব বিষয় যদি শিখে না যাইতে পারো, তাহলে কিন্তু আর কখনো এটা শিখতে পারবে না।
ইঞ্জিনিয়ারিং ভর্তি হলে দেখবা ওখানে তোমাদেরকে বেগ পাইতে হবে ক্যালকুলেশন করতে, যদি এখান থেকে তুমি এইগুলো সমাধান করে না যাও। এরপর আসো পঞ্চম পদ, এই যে হাফ বসে গেছে, এরপরে এই যে এক থেকে হাফ বিয়োগ করলে, হাফ থেকে এক গেলে মাইনাস হাফ, এরপরে হাফ থেকে টু গেলে -3/2, হাফ থেকে 3 গেলে -5/2, বাইরে ক্যালকুলেশন করে এখানে বসেবা। এরপরে দেখো 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মানে 24, তুমি সরাসরি 24 বসে দিবা। আমি যে 2 3 4 লিখছি তুমি এটা লিখবা না, তুমি সরাসরি 24 লিখবা। 2 3 4 মান হচ্ছে 24। এরপরে দেখো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে জোড়, মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় হয় সেক্ষেত্রে প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। আর দেখো এক্স এর উপরে পাওয়ার হচ্ছে 4, আর দেখো এইটের উপরে পাওয়ার হচ্ছে 4। তো একটা 8 কে যদি আমরা 2 কিউব লিখতে পারি, তাহলে 4টা 8 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 12, অর্থাৎ 8 পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 12। প্রয়োজন এটা করার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিব, অবশ্য ক্যালকুলেটরের সাহায্য তো লাগে না। 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে তার উপরে 4, তাহলে 3 4 12। 8 মানে হচ্ছে 2 কিউব, মনে রাখবে 8 মানে হচ্ছে কত, 2 কিউব, তার উপরে পাওয়ার 4, তাহলে 3 4 12। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে এই যে চিহ্নটা কিন্তু মাইনাস হবে। তোমরা একটাবার ভাবো যে এটা প্লাস ছিল, এখানে আমি কিভাবে মাইনাস লিখে দিয়েছি। এটা এটা কিন্তু ধারার দিকে তাকো, যে দেখো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে। তুমি না চাইলেও এটা কিন্তু মাইনাস হবে। এখানে আমরা প্লাস লিখছি, তাই অটোমেটিক এখানে কি হবে, মাইনাস হবে, কারণ এই দিকে তাকাও, মাইনাস প্লাস, তাহলে এটা মাইনাস। এবার এটাকে আমরা আরো ক্যালকুলেশন করব। দেখো এখানে 1 বসছে, এখানে একই সাথে 2 পাওয়ার 4 বসছে। তো আমি একটু আগে বলছি যে তোমরা চাইলে সরাসরি এখানে 16 লিখে দিতে পারো, 16 মানে 2 পাওয়ার 4। এরপর আসলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি থাকে, আর দেখো এই 2 একটা, 2টা, 3টা, এখানে 6টা, মোট 2 হচ্ছে 9টা। আর এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা ভালো করে দেখো বিষয়টা আবার। দেখো মাইনাস বসছে, আর 2 এখানে একটা, 2 এখানে 3টা। তোমরা চাইলে এই লাইন থেকে সরাসরি এই লাইনটিও লিখে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। আমি যে এখানে ভেঙে ভেঙে করছি এটা না লিখলে চলবে। তোমরা চাইলে সরাসরি এই লাইন থেকে, এই দ্বিতীয় লাইন থেকে তোমরা চাইলে চতুর্থ লাইন সরাসরি লিখে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। দেখো তারপরে এটা, এই যে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 2 একটা, 2টা, এটা তো নিচে নেমে যাবে, ঠিক আছে, তাহলে 3টা, এই 6টা, মোট 2 হলো 9টা। এরপরে এক্স স্কোয়ার, তাহলে -x² / 249। দেখো এরপরটা দেখো, দেখো এই যে -7 নিচে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে দেখো এক্স কিউবের উপর কিছু 2 মোট কয়টা দেখো, উপরে কি থাকবে, উপরে থাকবে একটা 3, উপরে থাকবে একটা 3, এই তো 3 3 কাটা, দেখো এই যে 3, এই 3 এই 3 3 কাটা, তাহলে 2 হচ্ছে একটা, 2টা, 3টা, 4টা, 9 4 13টা, মোট 2 4 13। দেখো এই 3 এই 3 কাটা, -7 নিচে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স কিউব, আর নিচে হচ্ছে 2 4 13। এরপরে দেখো এখানে, দেখো এই যে -7 নিচে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস। দেখো এই যে মাইনাস এখানে কয়টা, 3টে, তাহলে এখান থেকে গুণ করলে একটা মাইনাসের উৎপন্ন হবে, সেই মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হবে, মাইনাস হবে। তাহলে এরপরে দেখো এই 3 3 কাটা, তাহলে উপরে থাকে কি, উপরে থাকে একটা 5, আর নিচে থাকে কি, দেখো নিচে থাকে একটা 2, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এখানে দেখো 2 হচ্ছে 2টা, তাহলে 7টা, 7 আর 12 19টা, মোট 2 হচ্ছে 19টা। তোমরা ভালো করে দেখো, 1 2 3 4 5, এখানে 2 কটা, 2টা, তাহলে 7টা, 7 আর 12 কটা, 19টা। তাহলে উপর হচ্ছে শুধু 5, এই 3 3 কিন্তু কাটা চলে গেছে, এরপর x⁴। এখন তোমরা দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে অবশ্যই এটাও মাইনাস হবে, অর্থাৎ প্রত্যেকটা পদে কিন্তু মাইনাস চলে আসছে, প্রত্যেকটা পদে কিন্তু মাইনাস চলে আসছে, এই কারণে এই মাইনাসটা মাইনাসই রয়ে গেছে। দেখো প্রত্যেকটা পদে মাইনাস চলে আসছে, তাহলে দেখো আমরা পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করে ফেলছি। দেখো 1 2 3 4 5, এই যে খুঁটিনাটি ক্যালকুলেশন, এইগুলো কিন্তু একবার ডিপলি চিন্তা করবো, একবার গভীরভাবে চিন্তা করতে হবে, আর একটু সময় নিয়ে করবো প্রয়োজনে। আর তুমি যদি এখন ভালো করে প্র্যাকটিস করে ফেলতে পারো, এখন ভালো করে বুঝতে পারো, তাহলে ভর্তি পরীক্ষায় তুমি দেখবে যে দ্রুত আনসার করতে পারবে এগুলা। তো আমাদের এবার দ্বিতীয় অংশ দেখো, এবার আমরা এইটা সমান √3/2 প্রমাণ করবো। দেখো তবে এখান থেকে আমরা এই কাজটা করবো, চলো। তো এইটাতে আমরা একটু আগে দেখলাম। এখন দেখো এই যে এখান থেকে আমরা এই দ্বিতীয় অংশটা প্রমাণ করবো, এইটা প্রমাণ করব। এই রাশিটা থেকে দেখো, এই ইকুয়েশনটা থেকে আমরা এখন এই ইকুয়েশনটা প্রমাণ করব, এই ধারাটা প্রমাণ করব, এই ধারাটা প্রমাণ করবো। যে দেখো এক্স এর জায়গায় আমরা 2 বসে দিয়েছি, দেখো এক্স এর জায়গায় কি বসেছি, 2 বসেছি। দেখো এক্স এর জায়গায় 2, এক্স এর জায়গায় 2, এক্স এর জায়গায় 2, এক্স এর জায়গায় 2। দেখো এটা আর আমরা রাখি নাই, কারণ আমার প্রমাণে কততম আছে, প্রমাণে দেখো এই পর্যন্তই আছে, 1 2 3 4, প্রমাণে 4 পদ পর্যন্ত আছে, এই কারণে আমি 4 পদ পর্যন্ত রাখছি, পঞ্চম পদটা বাদ দিয়ে দিয়েছি, কারণ যত কম রাখবে তত তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে, এই কারণে আমরা পঞ্চম পদকে বাদ দিয়ে দিয়েছি। পঞ্চম পদকে আমরা বাদ দিয়ে কিন্তু ক্যালকুলেশন করতেছি।
এটা মনে রাখতে হবে, পঞ্চম পদকে বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি। তাহলে দেখো এক্স এর জায়গায় 2 বসেছি, তোমাকে এদিকে তাকাইতে হবে। এখানে আসলে এক্স এর জায়গায় যে আমরা 2 বসেছি এটা কি সবসময় হবে না, এক্স এর জায়গায় কখনো 2 হবে কখনো 1 হবে, এটা তুমি প্রমাণের দিকে তাকিয়ে করবা। কারণ তুমি এখানে দেখো √3, এখানে আছে কত 2, এই কারণে 2 বসালে কিন্তু এই জিনিসটা আসে। এই যে দেখো এখানে যদি আমরা 2 বসাই তাহলে 2 জি 4 2 জি 8 ভাগ করলে 4, তার মানে 1 মাইনাস 1/4। তো এই 1 মাইনাস 1/4 থেকে কি আসবে, √3/2 আসবে, এই কারণে আমরা 2 বসাইছি। এখন দেখো ক্যালকুলেশন করি, এখানে কি বসাইছি, এক্স এর জায়গায় 2 বসাইছি, এখানে এক্স এর জায়গায় 2 বসে আমরা এটা পাইছি। দেখো এবার দেখো লসাগু করলাম এখানে, আর এখানে দেখো এই যে 2 আর 2 কিউব, দেখো কাটাকাটি দিয়ে দিয়েছি, এটা তো সোজা, তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 8 থেকে 2 গেলে কত, 6। তারপরে দেখো এই 6/8 মানে 3/4, তারপরে হাফ, হাফ মানে রুট মনে রাখবা, তাহলে 8 মাইনাস 2 অর্থাৎ 6, অর্থাৎ 6/8 মানে 3/4। এরপরে এখানে দেখো মজার জিনিস হচ্ছে এই জায়গায়, যে এই জায়গা থেকে তুমি এই জায়গায় যে আসবা এটা প্রমাণের দিকে তাকিয়ে করবা। প্রমাণে দেখো 1 মাইনাস 1/8 মাইনাস 1/8 ইন্টু 1/16 মাইনাস 1/8 ইন্টু 1/16 ইন্টু 3/24। দেখো প্রমাণের দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে কাজ করতে হবে। তো দেখো এই যে 1/2 কিউব যেভাবে ছিল এভাবে রেখে দিয়েছি, এখানে দেখো এখানে 2 গোটা 7টা, এটাকে লেখছি কিভাবে দেখো 1/2 কিউব ইন্টু 1/2 পাওয়ার 4। দেখো এই 7টাকে ভেঙে আমরা এইভাবে লিখছি। এরপরে দেখো 2 পাওয়ার 10, এটাকে লিখছি কিভাবে দেখো 2 কিউব 2 পাওয়ার 10, আর বাকি থাকে কয়টা, 3টা, এই দেখো এই 2 পাওয়ার 4, বাকি 3টা 2 কিউব। দেখো তোমাকে এইদিকে তাকাইতে হবে, 1 পাওয়ার মানে 1/8 মাইনাস 1/8 ইন্টু 1/16 মাইনাস 1/8 ইন্টু 1/16 ইন্টু 3/24। তোমাকে এটার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু এখানে ভাঙতে হবে। তাহলে দেখো 1/2 কিউব মানে 8, দেখো মিলে গেছে। 1/2 কিউব মানে 8, দেখো 1/2 পাওয়ার 4 মানে দেখো 16 মিলে গেছে। এই যে 1/2 কিউব মানে 8, এরপরে দেখো 1/2 পাওয়ার 4 মানে 16, এবারে 3/24 বানাইতে হবে, কারণ আমার এখানে কিন্তু কোনো 3 নেই, বাট আমার এখানে কত আসছে, 1/8 আসছে। তো চলো এটাও করে ফেলবো আমরা। তাহলে দেখো এটাকে আমরা এটা লিখছি, এদিকে তাকাইয়া, এখানে দিকে তাকাও তুমি, এদিকে তাকাইবা তুমি। এরপরে এটাকে আমরা এটা লিখছি এদিকে তাকাইয়া। এরপরে দেখো এই হাফটা আমরা, দেখো হাফ মানে এই হাফ, হাফ মানে হচ্ছে রুট, আর এই রুটটাকে আমরা 3-এর সাথেও দিয়েছি, 4-এর সাথেও দিয়েছি। এরপর দেখো এটা লিখলাম 1/2 মানে 8, দেখো এটা ভেঙে ফেলছি এগুলাকে, দেখো এটা লিখছি, এটা লিখছি, আর এটা দেখো। এবার আমরা দেখো এই যে 8-16 মিলে গেছে, দেখো 8-16 মিলে গেছে, এখন কি লাগবে, এই 3/24 এটা মিলাইতে হবে, এটা মিলাইতে হবে। তো এটা মিলানো হচ্ছে সহজ, উপর একটা 3 দেবো, নিচে 3 দেবো, তাহলে হয়ে যাবে। দেখো এটা থেকে এটা পাইলাম, এটা থেকে এটা পাইলাম। ভালো করে দেখো বিষয়টা। এরপরে দেখো অঙ্ক হয়ে গেছে, দেখো √3 আর √4 মানে হচ্ছে 2। এরপরে দেখো এই যে আমরা উপরে একটা 3 দিয়েছি, নিচে দেখো এই কি জন্য করছি, এই প্রমাণের দিকে দেখো, প্রমাণের দিকে তাকে আমরা এখান থেকে এই কাজটা করছি। দেখো আমাদের প্রমাণও কিন্তু চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষা আসবে, এবং এটা কিন্তু 6 মার্কের জন্য আসতে পারে, 8 মার্কের জন্য আসতে পারে। অর্থাৎ প্রথম অংশে 4 মার্ক, দ্বিতীয় অংশে 4 মার্ক, অর্থাৎ এটা তোমরা পুরোটা 8 মার্কের জন্য পাইতে পারো। অর্থাৎ খ আর গ তে তোমাদের পুরো অঙ্কটাই আসতে পারে। অর্থাৎ প্রথম অংশ 4 মার্কের জন্য, দ্বিতীয় অংশ 4 মার্কের জন্য। তো এই অঙ্কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং দেখো এই যে টেকনিক্যাল বিষয়গুলো তোমাকে কিন্তু তোমার ব্রেনকে অনেক শার্প করবে, তোমার চিন্তা শক্তিকে অনেক প্রখর করবে। এই যে বিষয়গুলো দেখো, এই যে ছিল কিরকম, দেখো এই যে অঙ্কটা ছিল এইরকম, দেখো এখান থেকে দেখো আমরা কোথায় চলে আসছি, কিভাবে করে ফেলছি। এটা 2 বসেছি, 2 বসে দেখো ভাঙতে 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 আমরা কোথায় চলে আসছি। আর এই যে দেখো 3 জানার জন্য আমরা কি করছি, উপরে 3 দিয়েছি, নিচে 3 দিয়েছি, তাহলে 1/8 1/16 3/24 মিলে গেছে। মনে রাখতে হবে কিন্তু বিষয়গুলো একবারে ভালো করে। তো তোমরা অবশ্যই এই প্রবলেমটা সলভ করবে, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমরা এটা করবা, এটা করলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাকে দেখো পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করবা, এরপরে তুমি সেখান থেকে এটা প্রমাণ করবা। অবশ্যই তোমাকে এই প্রবলেমটা করতে হবে, তবে তার আগে আমি যেটা সলভ করছি সেটা ভালোভাবে দেখবা, কয়েকবার দেখবা ভিডিওটা। এরপরে যদি বুঝতে কার কোনো সমস্যা আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা প্রত্যেকটা প্রবলেম ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি কেউ কোনো সমস্যা বোধ করো তাহলে আমাকে নিঃসংকোচে জানাবে, কোনো দ্বিধাবোধ করবে না গণিতের বিষয়ে কোনো প্রশ্ন করতে। কখনো ভয় পাবে না, কখনো লজ্জা পাবে না। এবং আমি যে হোমওয়ার্ক দিয়েছি সেটা অবশ্যই সলভ করবা। এই হোমওয়ার্ক তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এই হোমওয়ার্ক যদি তুমি সাবলীলভাবে করতে পারো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষার হলে কখনো কোনো বাধার মুখে পড়বে না। অঙ্ক সলভ করার সময় তুমি নির্ভুলভাবে, সাবলীলভাবে, দ্রুত যে কোনো প্রবলেম সলভ করতে পারবা, সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে। অবশ্যই তোমরা হোমওয়ার্কটা প্র্যাকটিস করবা। যদি না মিলিয়ে পারো অবশ্যই আমাকে জানাবে।